দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমার সাথে আজকে আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান এবং প্রযুক্তিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আয়েশা দেওয়ান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে বহু প্রতীক্ষিত একটা যুদ্ধবিরতি, যেটি দীর্ঘদিন ধরে গত 15 মাস ধরে আমরা আলোচনা করছিলাম, আমাদের অনুষ্ঠানে আলোচক হিসেবে আপনারা আলোচনা করছিলেন এবং আমরা সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করছিলাম। তবে শেষ পর্যন্ত গতকালকেই সেটি ঘোষণা এসেছে, আগামী রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে। যদিও আমেরিকা খুবই আশাবাদী, কিন্তু ইসরায়েলের দিক থেকে এখন পর্যন্ত সেটির সুনির্দিষ্ট করে তারা এখনো ঘোষণাটি দেননি, কারণ তাদের পার্লামেন্টে শনিবার একেবারে শেষ মুহূর্তে এটি নিয়ে ভোটাভুটি হবে এবং তারপর তারা সেটি ঘোষণা দেবেন। ঘোষণা দেওয়ার আগে আমরা ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতিতে দেখছি নানা টানাপোড়েন চলছে। অর্থাৎ ইসরায়েলের বেশ কয়েকজন মিনিস্টার কিংবা সিকিউরিটি অ্যাডভাইজার তারা অনেকেই হুমকি দিয়ে রাখছেন যে যদি এটি লম্বা সময় ধরে কার্যকর করা হয় তাহলে তারা সরকার থেকে বের হয়ে যাবেন, সরকার থেকে পদত্যাগ করবেন, নানা বিষয় আছে। তবে আমেরিকা এখন পর্যন্ত আশাবাদী এবং আশাবাদের হাওয়া আমরা দেখেছি পুরো মধ্যপ্রাচ্য সহ প্যালেস্তাইন জুড়ে। প্যালেস্তাইনের মানুষ আনন্দ উদযাপন করছে, তারা আশা করছে অন্তত রোববার থেকে তারা নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবেন। সকালে উঠে নিজের মৃতদেহ কিংবা আশপাশের মানুষগুলো মারা গেছেন এমনটি হয়তো তাদেরকে বোধ করতে হবে না। যদিও শেষ মুহূর্তে মরণ কামড় অব্যাহত রেখেছে ইসরায়েল। একেবারেই সবশেষ যে এয়ার স্ট্রাইকটি হয়েছে সেখানে এখন পর্যন্ত 86 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অর্থাৎ যে মৃত্যু উপত্যকা গাজা সেটি আসলে অব্যাহত আছে এখনো, যেটি হয়তো বিষাদ বাড়িয়ে তুলছে। তারপরও আমরা সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আয়েশা দেওয়ান, আপনার কাছে শুরুতে জানতে চাই এই খবরটি, অর্থাৎ যুদ্ধবিরতির একটি খবর যেটি আমেরিকার মধ্যস্থতা তো নিঃসন্দেহে সেখানে আছে, কাতারের মধ্যস্থতা আছে এবং ট্রাম্পের বিশেষ দূত, বাইডেনের বিশেষ দূত, তারা একসঙ্গে নজিরবিহীনভাবে এই আলোচনায় অংশ নিয়ে এটি শেষ পর্যন্ত সফল করেছে। অনেকেই আমরা বলতাম যে আমেরিকা চাইলে এটি সম্ভব, শেষ পর্যন্ত কি সেটি প্রমাণ হচ্ছে যে আমেরিকার চাওয়াটাই এখানে মুখ্য হয়েছে? ধন্যবাদ আপনাকে। এটা গতকাল যখন এই খবরটা আসলো, এটা আমার মনে হয় সারা বিশ্ব জুড়ে নতুন বছরে সব মানুষের জন্যই একটা স্বস্তির আহ হাওয়া নিয়ে এসছে। যে দীর্ঘ অক্টোবরের 2023-এর অক্টোবর থেকে যেটা শুরু হয়েছে যুদ্ধ, আমরা সবাই ভেবেছিলাম কয়েক মাস পরে হয়তো থেমে যাবে, সেটা চলেছে। এবং আমরা সে সময় বারবারই বলেছি যে এই ইসরায়েল এতখানি দাপটের সাথে যুদ্ধ চালিয়ে যাবার পেছনে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র সহ যারা পশ্চিমা দেশ আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যারা অ্যালাই, ইউকে আমরা জানি যে ভীষণভাবে সংঘবদ্ধভাবে পুরো ব্যাপারটাতে সহযোগিতা এবং সাপোর্ট করে এসছে। এবং যুদ্ধ বিরতির জন্য যতবারই চেষ্টা করা হয়েছে সিজফায়ার গুলো, আমরা দেখেছি সেই ইনিশিয়েশন গুলো যতক্ষণ পর্যন্ত না আমেরিকা অলমোস্ট লাইক গ্রিন সিগন্যাল দিচ্ছে, তার আগ পর্যন্ত কিন্তু সেরকম ভাবে ইসরায়েলি দিক থেকেও সেরকম নমনীয় ভাবে এটাকে গ্রহণ করবার ব্যাপারটা দেখা যায়নি। এবং এটা বেশ লাস্ট কিছুদিন ধরেই আমরা ইলেকশনের আগেও ভেবেছি যে হয়তো যুদ্ধবিরতি হয়েই যাবে, কিন্তু সেটা হয়নি নানান কারণেই। এবং এটাও অনেকের স্পেকুলেশন ছিল যে নতুন সরকার যদি আমাদের যে ইনকামিং গভর্নমেন্ট আছে, যদি ট্রাম্প সরকার আসে যুদ্ধবিরতি হয়ে যাবে, কারণ সেটা নানান রকমের পলিটিক্যাল একটা এখানে গিভ এন্ড টেকের ব্যাপার আছে। যদিও এই যুদ্ধবিরতি যদি হয় সেটাতে প্যালেস্টাইনের স্বার্থ কতখানি সুরক্ষিত হবে, কিংবা তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা যে টেরিটোরিয়াল যে ফাইট এখনো চলছে সেটা কিভাবে সেটেলমেন্ট হবে, সেই ব্যাপারগুলো ভীষণ অনিশ্চিত। তো আমেরিকা যদি এই পথে এগিয়েও যায় তাহলেও কিন্তু অনেক কিছু আনসার্টেন আছে এবং ধরেই নেওয়া হচ্ছে যে পুরো ব্যাপারটা ইসরায়েলের ফেভারে যাবে। তো এটা যে সরকারেরই পরিবর্তন হোক। তবে আপনার প্রশ্নের যদি উত্তর হিসেবে আমি বলি যে অবশ্যই এটাতে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকার একটা বিরাট ভূমিকা আছে। আর আপনি যেটা বললেন যে ইনকামিং গভর্নমেন্ট এবং যে এক্সিস্টিং কারেন্ট গভর্নমেন্ট, বাইডেন সরকার এবং আগামী সরকারের দুদিক থেকেই প্রতিনিধিত্ব ছিল। কারণ এটা আমরা জানি যে এটা পলিটিক্যাল সারফেসে যখনই ট্রানজিশনাল গভর্নমেন্ট সিনারিও থাকে, বিশেষ করে যেহেতু আর 3 দিন পরেই নতুন সরকার আসবে, তো সেই জন্য এই সময়
কারেন্ট এক্সিস্টিং গভর্নমেন্ট এমন কোনো ডিসিশন কিংবা এমন কোনো ব্যাপারে যাবেন না যেখানে যারা ইনকামিং তাদের ইনপুট থাকবে না কিংবা তাদের সাথে সহমত পোষণ করবেন না। তো এই একটা ব্যাপারে তাদেরকে একই ডিসিশনে কিংবা দে হ্যাভ টু কাম ইন দ্য সেম পেজ। আর আমরা এটা বহুবার বলেছি যে ফরেন পলিসিতে বিশেষ করে ইসরায়েল এবং প্যালেস্টাইন ইস্যুতে রিপাবলিকান ডেমোক্রেটদের মধ্যে খুব যে বড় একটা তারতম্য হয়, পুরোপুরি ব্রড স্পেকট্রামে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিতে খুব হেরফের দেখি না। সকলেই একটা জায়গায় কিছু কিছু খুব কমন গ্রাউন্ড আছে। তো এই জন্য এই ব্যাপারটাতে তাদের মিউচুয়াল ইন্টারেস্ট যেহেতু আছে দুদিক থেকেই, দুই পার্টির যে সরকার তারা সকলে খুব সহজে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছে এবং দুদিক থেকেই কোঅপারেশনটা ছিল এবং দুদিক থেকেই চাওয়া হয়েছে যে এই সিজফায়ারটা হোক এবং আগামীতে যেটা আশা করা হচ্ছে যে এই সিজফায়ারটা হয়তো যুদ্ধবিরতির ইন্ডিকেশন হিসাবেই আসবে এবং সেটা 20শে জানুয়ারির পরে আমরা দেখব যে কিভাবে হয়। কিন্তু এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে ইসরায়েল সরকার এখনো কিন্তু সরকারিভাবে এটাকে অ্যাপ্রুভ করেনি পার্লামেন্ট থেকে কিংবা এতে। তো এই অ্যাপ্রুভালটার পিছনে যেটা জনমত কিংবা জরিপ বলছে যে নেতানিয়াহু সরকার মোটামুটি তৈরি এই সময় সিজফায়ারটা করবার জন্য, কিন্তু যে ক্লজ গুলো আছে যেটা তারা যে এই মুহূর্তে যেখানে তারা এটাকে ডিলে করছে সেটা হচ্ছে প্যালেস্টাইনিদের যেই যাদেরকে রিলিজ করার কথা তাদের মধ্যে কাদেরকে করবে। এখানে তারা একটা ক্লজ কন্ডিশনাল ব্যাপার আনছে যে হামাস যেটা চাচ্ছে যে ফ্ল্যাট আউট সবাইকেই করতে হবে যারা প্রিজনার আছে, 1 to 13 if I'm not mistaken, একজন মানে হস্টেজের এগেইনস্টে 13 জন প্রিজনারকে তারা রিলিজ করবে। কিন্তু এই 13 জন কারা হবে? সেখানে অনেক হয়তো আইডেন্টিফাইড টেররিস্ট হিসাবে যাদেরকে তারা ইসরায়েল শনাক্ত করছে কিংবা পশ্চিমা বিশ্ব তাদেরকে তারা করতে চাচ্ছেন না। তো এই ব্যাপারটাই হচ্ছে মানে এই মুহূর্তে এটাকে প্রলং কিংবা ডিলে করবার ব্যাপার, যে তারা সেখানেও মানে হামাসকে কিংবা প্যালেস্টাইনি সাইড থেকে কম্প্রোমাইজে আসবার জন্য পুশ করছে, কারণ নেতানিয়াহু বলছেন যে এরকম যদি ওপেন এন্ডেড কন্ডিশন থাকে সেটা হয়তো পার্লামেন্টে গেলে অনেকেই রাজি হবেন না। এইভাবে নেতানিয়াহুর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, আমরা এরপরে আপনার কাছে হয়তো সেগুলো জানবো। আমরা একটু ডক্টর নকিবুর রহমান আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে একেবারে শেষ মুহূর্তে লাগামটা কিংবা নাটাইটা হাতছাড়া হয়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনি দেখছেন কিনা, যেখানে ইসরায়েলের পার্লামেন্ট শুক্রবারের পরিবর্তে সেটি শনিবারে নিয়ে গেছে এবং রোববার থেকে কার্যকর করার কথা। শেষ মুহূর্তে এমন কিছু কি ঘটতে পারে যে এই বিষয়ে ইসরায়েল পিছু টান দিল কিংবা এই ধরনের কোনো আশঙ্কা কি আছে? অর্থাৎ সবাই তো একটু আশা দেখতে চায় যে এটা হবে এবং এটা সুখবর, সবার মধ্যেই এক ধরনের আনন্দ উচ্ছ্বাস আছে যে এই যুদ্ধটা 15 মাস ধরে যেটি চলেছে সেটি শুধুমাত্র ইসরায়েল এবং প্যালেস্তাইনের ইস্যু ছিল না, পুরো বিশ্বকেই আসলে এটি ভীষণ মর্মাহত করেছে। তাই আশাবাদের জায়গাটুকু কতটুকু টিকে আছে? ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ আশা দেওয়ান আপাকে, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং বিস্তারিতভাবে বলেছেন। শুরুতেই আমি বলতে চাই যে ডেফিনেটলি একটা সুখের জায়গা কিংবা ভালো লাগার একটা জায়গা, যদিও আমি মনে করি যে 47,000 মানুষ এর মধ্যে একটা বড় অংশ নারী এবং শিশু। So this ceasefire came 47,000 people too late. যাদের অধিকাংশদেরকেই হয়তো বাঁচানো যেত যদি এই সিজফায়ারটা আরো আগে হতো। তারপরেও দেরিতে হলেও এই সিজফায়ারটি হয়েছে এবং আপনি শুরুতেই আয়েশা আপাকে যে প্রশ্নটা করেছেন যে এখানে ইসরায়েলের উপরে আমেরিকার যেই ইনফ্লুয়েন্স সেটা ছিল মূল অনুঘটক, এবং এখানেই দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি যে আমরা জো বাইডেন এবং তার প্রশাসনকে বারবার ব্যর্থ হতে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পলিসি পছন্দ করি না এবং আমি খুব বেশি অপটিমিস্টিক ছিলাম না, কিন্তু আমি খুশি যে আমি ভুল প্রমাণিত হয়েছি। এ ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই বলতে যে ডোনাল্ড ট্রাম্পের যিনি প্রতিনিধি এবং তার সাথে জো বাইডেনের প্রতিনিধিরা কাজ করতে বাধ্য হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তার একটা প্রতিফলন আমরা এখানে দেখেছি। যদিও নেতানিয়াহু কিছুটা
দীর্ঘসূত্রিতা করার চেষ্টা করছেন, প্রোক্রাস্টিনেশন করার চেষ্টা করছেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ তিনি এই ট্রুসটাকে ওয়েলকাম করেছেন। এবং নেতানিয়াহু এখন যেটা চেষ্টা করছেন যে যেহেতু তিনি একটা খুব দুর্বল কোয়ালিশন নিয়ে ক্ষমতায় আছেন, তার ক্ষমতায় টিকে থাকার জন্য এই যুদ্ধটা জরুরি ছিল এবং একটা শান্তি অবস্থা বিরাজ করলে তার কোয়ালিশন এবং তার ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকাটা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এজন্য আমরা দেখেছি যে ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে শেষ মুহূর্তে এসেও নেতানিয়াহু হামাসকে দোষারোপ করছে যে তারা সমস্যা করছে, তারা এখনো সন্ত্রাসের পথ থেকে চলে আসেনি, এ ধরনের একটা কথা। এবং সাথে সাথেই তাদের এই নেতানিয়াহুর এই দাবির পরিপ্রেক্ষিতে ওয়াল স্ট্রিট জার্নাল হামাসের কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এর মধ্যে একজন হলো ইজাদ আল রিশাক, তিনি হামাসের একজন সিনিয়র অফিসিয়াল। তিনি বলেছেন যে তারা এখনো পর্যন্ত এই ট্রুসের ব্যাপারে কমিটেড। এবং আরও একজন হামাস অফিসিয়াল সামি আবু জুহরি তিনি বলেছেন যে নেতানিয়াহুর যে অভিযোগ যে হামাস এই চুক্তি সম্মান করবে না, এটা একটা বেসলেস একটা মন্তব্য। হামাস এই ব্যাপারে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় যদি আপনারা দেখেন সেটা হলো যে 14 তারিখে 14ই জানুয়ারি জেরুজালেম পোস্টে একটা রিপোর্ট এসেছে। বেন গাভির, যিনি এই ওয়ার টাইম ক্যাবিনেটের একজন সদস্য এবং ন্যাশনাল সিকিউরিটি দায়িত্বে আছেন মিনিস্টার তিনি। জি 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 সিকিউরিটির দায়িত্বে আছেন। বেন গাভির বলেছেন যে হামাস এই হোস্টেজদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনেক দিন ধরেই রাজি আছেন, কিন্তু এই ব্যাপারে কোনো রকম সাড়া তারা পায়নি নেতানিয়াহুর কাছ থেকে। সুতরাং ইসরায়েলি কর্তৃপক্ষের দীর্ঘসূত্রিতাটাই এখানে মূল বিষয়। আমরা যেটা দেখছি যে এই অজুহাতে হামাসকে শেষ করে দেওয়ার নামে পুরা গাজার ফিলিস্তিনি জনগণকে হত্যা করাটাই নেতানিয়াহুর উদ্দেশ্য। এখানে আরো কয়েকটা ক্রিটিক্যাল ফেজ আছে। এর মধ্যে একটা হলো বন্দি বিনিময়ের কথা আয়েশা আপা বললেন। আর একটা বিষয় আছে, সেটা হলো যে 42 দিনের একটা করিডোর, এটার কথা বলা হয়েছে মিশরের সীমান্তে, যেটাকে ফিলাডেলফি করিডোর বলা হয়, গাজা এবং মিশরের সীমান্তে। সেখানে 42 দিনের একটা করিডোর চাওয়া হয়েছে, যে যেখানে ইসরায়েলি সৈন্যরা সেখান থেকে প্রত্যাহার করে নেবে তাদের জায়গায়। এটা নিয়েও কিছু ডিসএগ্রিমেন্ট হচ্ছে। পদত্যাগ করবে যদি এই ফিলাডেলফি করিডোর থেকে সৈন্য সরিয়ে নেওয়া হয়। লিকুদ পার্টির যিনি মিনিস্টার তিনিও বলছেন এটা একটা বড় স্টিকিং পয়েন্ট। তারপরে আরেকটা বিষয়, এই বন্দীদের মধ্যে 6 জন খুব প্রমিনেন্ট ডিটেইনি আছে। এর মধ্যে একজন হলো মারওয়ান বারগুতি এবং আহমেদ সাদাত। তাদের ব্যাপারে হামাস মোটামুটি নন নেগোশিয়েবল, যে তাদেরকে মুক্তি দিতেই হবে। সো তাদের ব্যাপারে নেতানিয়াহু সরকারের কিছু আপত্তি আছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডোনাল্ড ট্রাম্প তিনি আর যাই হন না কেন, তিনি তার যেই কথা এবং তিনি তার যে সম্মান, এটার ব্যাপারে কিন্তু আনকম্প্রোমাইজিং। এবং এই ডিলটা হওয়া না হওয়া ডোনাল্ড ট্রাম্পের সম্মানের সাথে রিলেটেড। এবং আমার মনে হয় যে তিনি যতটুকু সামনে এগিয়েছেন, এবং এতটুকুও সামনে আগানো সম্ভব ছিল না যদি তিনি নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকারকে বাধ্য করতে পারতেন। এবং এখানে এই কারণেই আক্ষেপটা খুব বেশি যে মুসলিম পপুলেশন দীর্ঘ 20 বছরের অধিক সময়, 24 বছর ধরে ডেমোক্রেটদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়ে এসেছে। সেখানে জো বাইডেন তাদের দাবি, এই সিজফায়ার খুব সামান্য একটা দাবি, সেই দাবির প্রতি সম্মান দেখালেন। যে ডোনাল্ড ট্রাম্পকে অধিকাংশ মুসলিম ভোটাররা, কিছু মুসলিম ভোটাররা ভোট দিয়েছে কিন্তু অপছন্দ করতেন, কিন্তু তিনি ক্ষমতায় আসার আগেই বাধ্য করলেন। এবং আমেরিকা যদি ইসরায়েলকে বাধ্য করে, আমি সবসময় এটা বলছি যে আমেরিকার সমর্থন ছাড়া, আমেরিকার মদদ ছাড়া ইসরায়েল রাষ্ট্র একদিনের জন্যও সার্ভাইভ করবে না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যেটা চেয়েছেন সেটার প্রতিফলন আমরা এখানে দেখেছি। নেতানিয়াহু সুযোগ খুঁজছেন এবং বিভিন্ন অজুহাত তিনি খুঁজছেন দীর্ঘসূত্রিতা করার জন্য, কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না। ডোনাল্ড ট্রাম্পের
যেই ইচ্ছা সেটার প্রতিফলন নেতানিয়াহু করতে বাধ্য হবেন, এবং এটাই রিয়ালিটি। অর্থাৎ আপনি পুরো ক্রেডিটটা, অধিকাংশ ক্রেডিট যদি আমরা বলি, আপনি ডোনাল্ড ট্রাম্পকে দিচ্ছেন। যদিও জো বাইডেন কালকে প্রেস কনফারেন্স শেষে যখন চলে যাচ্ছিলেন, এক সাংবাদিক তাকে প্রশ্ন করছিলেন যে এই ক্রেডিটটা কার, আপনার না ডোনাল্ড ট্রাম্পের, তিনি তখন পাল্টা কোশ্চেন করেছিলেন যে আপনি কি তামাশা করছেন। অর্থাৎ জো বাইডেন বলছেন 31শে মে থেকে তাদের এই প্রস্তাবিত শেষ পর্যন্ত যুদ্ধবিরতিটা সফল হয়েছে, সেটা ক্রেডিটটা তিনি নিতে চান। কিন্তু আপনার বিশ্লেষণটা যথার্থই যে আসলে ডোনাল্ড ট্রাম্পের শক্ত অবস্থানের কারণেই বেঞ্জামিন নেতানিয়াহু মেনে নিতে হয়েছে। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে বেঞ্জামিন নেতানিয়াহু কেন মানলেন? তিনি কি ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাচ্ছেন, নাকি ডোনাল্ড ট্রাম্পের চাপটাকে আসলে মেনে নিতে হয়েছে? কারণ তাদের পক্ষ থেকে তো বারবার বলা হচ্ছিল হামাসকে নিচ্ছিন্ন না করা পর্যন্ত তারা থামবেন না, এবং নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যরা বলছেন যে এখন হামাসের সঙ্গে এগ্রিমেন্টে যাওয়া মানে তো এটা হামাসকে বোঝানো যে ওরা যখন ইচ্ছা তখনই এসে এরকম আক্রমণ করে ইসরায়েলের মাটিতে আক্রমণ করে চলে যেতে পারবে। তারা তাদের যুক্তিগুলো দিচ্ছে। নেতানিয়াহু কি ভয় পেলেন, না অন্য কোনো ইকুয়েশন আছে? শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কারণে কি এটি হয়েছে? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো আমি মানে প্রথম পার্ট থেকে শুরু করি, যে জো বাইডেন যে বললেন সাংবাদিককে আপনি তামাশা করছেন কিনা। সত্যি কথা হলো যে জো বাইডেনই সেই 7 অক্টোবর থেকে সারা দুনিয়ার সামনে তামাশা করেছে। আমরা দেখেছি যে শুধুমাত্র আমেরিকা এবং ইউকে ছাড়া পৃথিবীর সমস্ত দেশ, আমেরিকার 2-1টা রাবার স্ট্যাম্প রাষ্ট্র ছাড়া, তারা সম্মিলিতভাবে এই গণহত্যার নিন্দা করেছে। ইউএন সিকিউরিটি কাউন্সিলে যতবারই রেজলিউশন এসেছে, শুধুমাত্র আমেরিকার ভেটোর কারণেই সেই রেজলিউশনগুলো পাশ হয়নি, সিজফায়ার রেজলিউশন। সো জো বাইডেনই পুরা দুনিয়ার মানুষের সাথে তামাশা করেছেন দীর্ঘদিন, এবং তিনি যদি সিনসিয়ার হতেন তাহলে পরে 7 অক্টোবরের পরপরই এই সিজফায়ার হতো। এটা জানুয়ারির 16 তারিখ পর্যন্ত ওয়েট করতে হতো না। সুতরাং ক্রেডিট অ্যাবসলিউটলি গোজ টু ডোনাল্ড ট্রাম্প। আমি যেটা আগেই বলেছি যে ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের অনেক পলিসির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যক্তি হিসাবে আমার পছন্দনীয় না, কিন্তু ক্রেডিট নিডস টু বি গিভেন ওয়্যার ক্রেডিট ইজ ডিউ। সো ডেফিনেটলি 100% ক্রেডিট গোজ টু ডোনাল্ড ট্রাম্প। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে কি কারণে বাধ্য হলো, বাধ্য হয়েছে এই কারণে যে আপনি জাস্ট চিন্তা করেন যে সিকিউরিটি কাউন্সিলে সমস্ত দেশ, ইভেন ইউকে পর্যন্ত অ্যাবস্টেইন করছে। সেখানে আমেরিকা যদি ভেটো না দেয় তাহলে পরে ইউএন সিকিউরিটি কাউন্সিলে রেজলিউশন পাশ হয় নেতানিয়াহুর বিরুদ্ধে। আইসিজে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যেটা শুধুমাত্র আমেরিকার রাজনীতিবিদরাই আপনার সিনেট এবং কংগ্রেসে নির্লজ্জভাবে এটাকে ডিফেন্ড করে, আইসিজে কে মানে তিরস্কার করে বক্তব্য রাখা হয়েছে। সেই একই জিনিস আপনি যদি দেখেন যে যখন পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, এই আইসিজে কে প্রশংসা করেছিলেন আমাদের সেনেটররা। সেই একই প্রেমিস নিয়ে নেতানিয়াহুরকে গ্রেফতারি পরোয়ানা জারির কারণে তারা হয়ে গেল একটা রোগ সংগঠন, হামাস সিম্প্যাথাইজার। সুতরাং আমেরিকার অ্যাবসলিউট নিরবচ্ছিন্ন সমর্থন ছাড়া নেতানিয়াহুর পক্ষে এই গণহত্যা করা সম্ভব না। কারণ আমেরিকার অস্ত্র, আমেরিকার সাহায্য এবং আমেরিকার পলিটিক্যাল সাপোর্ট নিয়ে তারা এই কাজটা করছে। যদিও আয়শাপার সাথে আমি একমত একটা কথায় যে ফরেন পলিসির ব্যাপারে আমরা বাই পার্টিজান কোলাবোরেশন দেখি, কিন্তু ছোট্ট একটা জায়গায় একটু ডিফারেন্স আছে। আমরা দেখছি যে একেবারে ইসরায়েল ফার্স্ট, আমেরিকা ফার্স্ট এবং ইসরায়েল ফার্স্ট যে এজেন্ডা, যে আমেরিকা ফার্স্ট এক্সেপ্ট ইসরায়েল, অন্য সব জায়গার জন্য যে পলিসি ইসরায়েলের জন্য সেই পলিসি না, এটা কিন্তু ইভেন 6-7 বছর আগেও মোটামুটি 100% সেনেটররা যখন ইসরায়েলের সামরিক চুক্তি হতো, ইসরায়েলকে সাহায্য দেওয়ার কথা আসতো, একেবারে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হতো। কিন্তু সেখান থেকে আমরা কিন্তু কিছুটা ব্যতিক্রম দেখছি। আমরা দেখছি যে কিছু ডেমোক্রেট সেনেটররা ইসরায়েলকে নিন্দা করছেন। সেনেটর বার্নি স্যান্ডার্সের যেই রেজলিউশনটা ছিল, যে সেনেটের যে রেজলিউশন সেটা ছিল এরকম যে ইসরায়েলকে যে সামরিক সহায়তা দেওয়া হয় সেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, এটা এটা লেহি লর কারণে এটা করতে বাধ্য স্টেট ডিপার্টমেন্ট, কিন্তু ইসরায়েলের জন্য একটা এক্সেপশন আনা হচ্ছে। তিনি এটা রিভিজিট করার জন্য বলেছেন, একটা খুব যৌক্তিক বিল। সেখানেও মাত্র 16 জনের সমর্থন এসছে, 16 জনই কিন্তু ছিল ডেমোক্রেট। অন দ্য আদার হ্যান্ড ইসরায়েলকে যে সহযোগিতার কথা এসছে বিল, যেটা অর্থ বিল,
সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 60 জনের মতো কংগ্রেসম্যান বিরোধিতা করেছেন। এর মধ্যে 59 অফ দেম আর ডেমোক্রেট, শুধু একজন রিপাবলিকান, তিনি হলেন থমাস মেসি, কেন্টাকির। সো ওই জায়গাটাতে একটু পার্থক্য আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এগ্রি করি আয়শা আপার সাথে যে ওয়েন ইট ম্যাটার্স অধিকাংশ ডেমোক্রেট এবং অধিকাংশ রিপাবলিকানই নির্লজ্জভাবে ইসরায়েলকে সমর্থন করছেন। সে জায়গা থেকে আমরা একটু চেঞ্জ দেখছি। ডেমোক্রেটদের মধ্যে থেকে মিড লেভেল থেকে কিছু চেঞ্জ আসছে, কিন্তু যেটা ম্যাটার করে প্রেসিডেন্ট এবং স্টেট ডিপার্টমেন্ট এটার ব্যাপারে কিছুই করেননি। অন দ্য আদার হ্যান্ড আমরা অপোজিট একটা অবস্থা দেখছি যে ডেমোক্রেট মানে রিপাবলিকান সেনেটর এবং কংগ্রেস অধিকাংশই ইসরায়েলের তল্পিবাহক হয়ে গিয়েছে, কিন্তু যিনি ম্যাটার করেন ডোনাল্ড ট্রাম্প একটা শক্ত অবস্থান নিয়েছেন। আমি আশা করব এটা কন্টিনিউ হবে এবং তিনি যে বার্তা নিয়ে প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছেন তিনি সেটার প্রতি সম্মান রাখবেন এবং যুদ্ধ বন্ধের একটা চেষ্টা করবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে আয়শা দেওয়ান। জি, আপনার কাছে শুনবো। আমি একটু প্রশ্ন যোগ করে নিই, আপনি আপনারটা বক্তব্যটা দিয়েন। সেটা হলো যে আমি এই বিষয়টি জানতে চাই যে জো বাইডেন কিন্তু এর আগে বলেছিলেন নেতানিয়াহুকে, একদম 3বার করে বলেছেন আমি যা করেছি ইসরায়েলের জন্য তার কেউ করেনি। কিন্তু ট্রাম্প আমরা জানি ইসরায়েলের তার চেয়ে বড় বন্ধু, অর্থাৎ ইসরায়েলের ট্রাম্প হ্যাটস হয়েছে এবং সেই এর আগে দূতাবাস সরিয়ে নেওয়া থেকে শুরু করে নানা বিষয়ে আমরা আলোচনা করেছি। ইসরায়েলের অন্যতম মিত্র ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তিনি তার কথা রাখছেন। তিনি দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করবেন বলেছেন, একদিন আগে যুদ্ধ বন্ধ করেছেন। এখন বড় দায়িত্ব কিন্তু এই সিজফায়ারটাই ফাইনাল নয়, আপনাকে 3টা ফেজে শেষ পর্যন্ত একটা চূড়ান্ত পরিণতিতে যেতে হবে যে যুদ্ধটা স্থায়ীভাবে বন্ধ হলো। সেইখানে কিন্তু ট্রাম্প প্রশাসনকে এবং ভূমিকা রাখতে হবে। সেইখানে আপনি কতটা আশা দেখছেন? একই সঙ্গে একটু ছোট করে যোগ করে নেব, সেটা হলো যে ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই যুদ্ধ বন্ধের ব্যাপারেও আপনি আশাবাদী হচ্ছেন কিনা? ধন্যবাদ। আমি যেটা ডক্টর নকিবের কথা সূত্র ধরেই বলতে চাই যে, এবং আপনার প্রশ্নের উত্তরও সেখানেই আছে, যে এই ট্রাম্প প্রশাসনের যেটা আমরা প্রথমে বলেছি, এই সিজফায়ারটা হচ্ছে ইনিশিয়েশন এবং তারপর নেক্সট ফেজ, দুটো ফেজে যে আস্তে আস্তে যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতি ট্রাম্প সরকার করবে, আমরা আশাবাদী, এবং সেটা হবে মোটামুটি ধরে। কিন্তু কথা হচ্ছে আপনি কি ক্লজে কিংবা কি স্ট্রিং গুলোকে এটার সাথে টাই করছেন, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ যেটা আমি বললাম যে এটা খুব নির্লজ্জ সত্য যে আমাদের দুদিকেই লবিস্টরা এত স্ট্রং এবং প্রো ইসরায়েলি লবি এখানে ভীষণ, এবং যেটা বলছিলেন যে আমেরিকার সহযোগিতা ছাড়া কখনোই ইসরায়েল সার্ভাইভ করবে না। এবং ইসরায়েলকে মিডল ইস্টে আপনি একেবারে যদি হিস্ট্রি প্রথম থেকেই দেখেন যে কেন ইসরায়েলের পতন মানে সেখানে স্টাবলিশ করা হয়েছে, তো এখন তাদের যে রোল, তারা পুরো মিডল ইস্টের ইসরায়েল যেভাবে আস্তে আস্তে এগোচ্ছে কিংবা যেইভাবে প্যালেস্টাইনে, যেমন আমি যেটা বললাম যে যুদ্ধ বিরতি হতে হলো, যে হামাসকে প্যালেস্টাইনি যে টেরিটরি এক্সটেন্ডেড করা হয়েছে, ইসরায়েলি সেটেলমেন্ট যেভাবে এগিয়েছে, এটা কি আপনি আবার প্যালেস্টাইনিরা রিগেইন করতে পারবে? বাউন্ডারি সেটেলমেন্টে কি করবে গাজাতে, তারপরে আপনার ওয়েস্ট ব্যাংকে, সবটা মিলিয়ে এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে যুদ্ধবিরতি হতে পারে, হবে, কিন্তু সেটা কতখানি প্যালেস্টাইনিরা যেটা হারিয়েছে কিংবা যেটার জন্য তাদের এই অবস্থা, সেখানে তারা বেনিফিশিয়াল আদৌ হবেন কিনা। হয়তো তারপরে আপনি এই যে এতগুলো মানুষ যারা মারা গেছে সেটা তো চলে গেছে, কিন্তু যারা আছে তাদের যে রিসেটেলমেন্ট করতে হবে, সেটার দায়িত্ব কোথায় যাবে, কারা করবে? তো আমরা জানি যে যুদ্ধবিরতিতে অবশ্যই আমেরিকা ইসরায়েলের ইন্টারেস্টটা ফার্স্ট দেখবে, এবং সবসময় আমরা দেখেছি যে টেরিটরি যেটা নিয়েছে সেটা দেখে রিগেইন করাটা একটা ইটস আ ইম্পসিবল প্রসেস। তো এবার কথা হচ্ছে যে আপনি কোথায় এদেরকে সেটেল করবেন, এবং যেটা নেতানিয়াহু সরকারের বরাবর ছিল যে তারা পুরো এরিয়াটা নিয়ে প্যালেস্টাইনকে সেকেন্ডারি সিটিজেনের মতো একটা স্ট্যাটাস দিয়ে সেখানে রাখবে, কিন্তু যেটা 2 স্টেট সলিউশনের দিকে কিন্তু কখনোই এগোবে না। তাহলে এই যুদ্ধবিরতি আলটিমেটলি কি দিচ্ছে আমাদেরকে, তাই না? প্যালেস্টাইন কি পাচ্ছে কিংবা মিডল ইস্ট কি পাচ্ছে, এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে ইসরায়েল কেন এই মুহূর্তে মেনে নিল, নেতানিয়াহু কেন ডোনাল্ড ট্রাম্পের কথা মেনে নিল? ধরেই নিচ্ছি যে বাইডেন সরকার যা কিছু চেষ্টা করেছে সব বিফল হয়েছে। সেটার মিডল ইস্টের প্রেক্ষাপটে আমি বলবো যেখানে দুটো ব্যাপার কাজ করছে। একটা, আমরা জানি যে তারা জানে যে ডোনাল্ড ট্রাম্প তাদের সাথে যে সম্পর্ক, সেখানে কখনোই ইসরায়েলকে নিরাশ করে কিংবা ইসরায়েলকে ডিপ্রাইভ করে প্যালেস্টাইনের পক্ষে যে যুদ্ধবিরতির জন্য আসবে না, টেবিলে তাদের ইন্টারেস্টটা থাকবে বড় প্রায়োরিটি। 2 নম্বর হচ্ছে ইসরায়েল কিন্তু এখন সিরিয়াতে, আমরা জানি যে একটা বিশেষ অংশে তারা অলরেডি সেখানে
তাদের সেটেলমেন্ট করছে এবং সেখানে তারা এম্পাওয়ারিং করছে। এবং সিরিয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি নির্ধারণ হবে কিংবা সেখানে যে এখন ফোকাসটা সেদিকে শিফট করছে, এন্ড তারা চেষ্টা করছে যে এই গাজা ছেড়ে এখন সিরিয়ারও একটা অংশকে এই টেরিটোরিয়াল ইয়ের মধ্যে নিয়ে আসতে। সো এখানে একটা মধ্যপ্রাচ্যের বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং ইসরায়েল নিজেদেরকে আরো বেশি এম্পাওয়ার করবার জন্য, যাতে আলটিমেটলি কিন্তু আমরা দেখছি যেভাবে অস্থিতিশীলতা শুরু হচ্ছে মিডল ইস্টের বিভিন্ন দেশ জুড়ে, ইরানের অবস্থা যদি দেখি, সিরিয়ার অবস্থা, অন্যান্য দেশে, সেখানে ইসরায়েল যেভাবে স্ট্রং অ্যান্ড স্ট্রঙ্গার হচ্ছে দিন দিন, তারা অলমোস্ট লাইক মিডল ইস্টে আমেরিকার প্রতিনিধিত্ব করে যেখানেই হচ্ছে তারা সেখানেই তাদের আধিপত্য বিস্তার করবে ভবিষ্যতে, যেটা হচ্ছে রোড ম্যাপ। তো এই রোড ম্যাপে তাদের মাস্টার মাইন্ডে এই সহযোগিতা কিন্তু ট্রাম্প সরকারের থেকেই আসবে, এখান থেকে যেতে হবে। এবং তারা এই ব্যাপারে একই পলিটিক্যাল ফিলোসফিতে বিশ্বাস করে, নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। তো সেই কারণেই তারা এই মুহূর্তে যদি তাদের কিছুটা লস নিয়েও কিছুটা যেসব কথাবার্তা অনমনীয়তা দেখিয়েছেন সেখান থেকে বেরিয়ে এসে যদি কিছুটা কম্প্রোমাইজে যে এই যুদ্ধবিরতি করতেও হয় তাহলেও তারা করবে। কিন্তু এখানে আমি একটাই বলবো যে এটা হয়তো আমাদেরকে এই মুহূর্তে একটা স্বস্তির জায়গায় নিয়ে যাবে যে এত মানুষ মারা গেছে যে আমরা এটা চাই না, এটা হিউম্যান রাইটস ভায়োলেশন, কিন্তু আলটিমেট সলিউশনটা কি হচ্ছে এবং এই যে মানুষগুলো ডিসলোকেটেড হয়েছে তাদের জীবনটা কোথায় যাবে? Where Palestine is heading up? প্যালেস্টাইন কোথায় যাচ্ছে, আমরা কোথায়? অর্থাৎ আপনি বিচার করবেন, কিন্তু তাল গাছটা কার সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যে বিচার মানে তাল গাছটা যদি আমারই থেকে যায় তাহলে আসলে সমাধান তো হবে না। কোন সত্ত্বে এই যুদ্ধবিরতিগুলো কার্যকর হচ্ছে এবং সেটা টেকসই করা, কারণ এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে তিনি যেটা বলেছেন সেটা তিনি করে দেখাবেন, কিন্তু সেটা করার জন্য যা কিছু করতে হয় পেছন থেকে তিনি সেগুলো সবই করবেন। সেখানে তার ইন্টারেস্ট কিন্তু এই না যে প্যালেস্টাইনকে তাদের ন্যায্য পাওনা দিতে হবে কিংবা এটা খুব নিউট্রাল ভাবে যেটা হওয়া উচিত সেরকম একটা কিছু হতে হবে, সেটা ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছে নয়। তার ইচ্ছে হচ্ছে তিনি তার ভোটারদের সাথে কিংবা আমেরিকান জনগণের সাথে যেটা বলেছেন যুদ্ধবিরতি করে দেখাবেন, এবং সেটার জন্য ইসরায়েলও খুব ভালো করে জানে যে তাদের স্বার্থে কোনো হানি হবে না। তো সেই জন্যই এই যুদ্ধবিরতি কিংবা এই সিজফায়ারের জন্য ইসরায়েল কিংবা নেতানিয়াহু সরকার এই মুহূর্তে এত নমনীয় ভাবে এটাতে অ্যাকসেপ্ট করেছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতি থেকে ফিরে আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান এবং প্রযুক্তিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আয়েশা দেওয়ান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম যে বিরতির পর বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবো। বাংলাদেশ প্রসঙ্গে আসলে অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলা যেতে পারে, তবে আজকে যেটি হয়েছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সর্বদলীয় একটি বৈঠক করেছেন, যেখানে মূলত জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন সব রাজনৈতিক দলকে যে সবাইকে সঙ্গে নিয়ে, অ্যাকসেপ্ট আওয়ামী লীগ আমরা দেখিনি তাদেরকে এবং আরো দু একটি ছোট রাজনৈতিক দলকে দেখিনি, 12 দলীয় জোটকে দেখিনি, যেসব দলগুলো এসেছে সেসব দলের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বলছেন যে সবার ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র দিতে চায় সরকার। এবং তিনি এই প্রেক্ষাপটটা তুলে ধরেছেন যে ছাত্ররা তাকে জানিয়েছিল ঘোষণাপত্র তারা দিতে চায়, তখন তিনি তাদেরকে না করেছিলেন এবং তিনি তার বক্তব্যের একটি অংশ কোট করছি, শুধু ছাত্ররা করলে যে একতা নিয়ে তোমরা 5 আগস্ট সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। তারা আমার কথায় খুব খুশি হয়নি, অর্থাৎ ছাত্ররা খুশি হয়নি তার কথায়, কিন্তু ক্রমেই তারা বুঝলো 5 আগস্ট রিক্রিয়েট করতে হলে এইভাবে করতে হবে। সেই কথা থেকে এই আলাপ শুরু, আজকে আলোচনা একে কেন্দ্রে নিয়ে যাবে। অর্থাৎ তিনি আশা করছেন যে আলোচনাটা শুরু করেছেন জুলাই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে দেওয়া সম্ভব হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে এত গুরুত্ব কেন, এবং এটি নিয়ে আমরা একটু গুজব শোনা যাচ্ছিল যে বিএনপি কি শেষ পর্যন্ত আলোচনা যাবে কিনা, কিন্তু দেখেছি বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে পাঠানো হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলরাও গিয়েছে। কতটা আসলে তাৎপর্যময় হয়ে উঠতে পারে, কিংবা এই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে আবার বিভেদ তৈরি হবে না তো, কিংবা যে একতার কথা বলা হচ্ছে সেখানে কোনো ফাটল দেখা যাবে না তো? ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে জানতে চাই। জি, অনেক ধন্যবাদ। এ ধরনের একটা ঘোষণাপত্রের গুরুত্ব অবশ্যই রয়েছে। যে কোনো একটা অভ্যুত্থান কিংবা বিপ্লব কিংবা একটা বড় ঘটনা ঘটলে
এ ধরনের ইমানসিপেশন আমরা কিন্তু দেখেছি সবসময়। সো জুলাই কিংবা আমরা এটাকে অগাস্ট, 5ই অগাস্টের ডিক্লারেশন যেটাই বলি না কেন, এটার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যদিও অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এই ধরনের একটা ডিক্লারেশন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক অস্তিত্ব একটু হুমকির সম্মুখীন হয়। আমি অত এক্সট্রিমে যেতে চাই না, কিন্তু এ ধরনের একটা ঐক্যমত অধিকাংশ স্টেক হোল্ডারদের মধ্যে থাকা প্রয়োজন। এবং ছাত্ররা যেটা পরিকল্পনা করেছিল, জানুয়ারির 1 তারিখে তারা একটা 31শে ডিসেম্বর করার কথা, 31শে ডিসেম্বরে তারা যেই ঘোষণা দিতে চেয়েছিল, সেখান থেকে যে তারা ফিরে এসেছে, এটা ডেফিনেটলি শুভ লক্ষণ। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ইন্টারফিয়ারেন্সের কারণেই এটা হয়েছে। এবং তিনি ঠিকই বলেছেন যে একটা ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু এই বিপ্লবে অংশগ্রহণ করেছে, শুধুমাত্র গুটি কয়েক স্বার্থান্বেষী ব্যক্তি ছাড়া। সো একটা একতার জায়গা থেকে এই আন্দোলন হয়েছে। সুতরাং এই আন্দোলনের ঘোষণাপত্রে যদি সবার অনুপস্থিতি থাকে, সবার মধ্যে যদি ডিসএগ্রিমেন্ট থাকে, এবং এটা খুব স্বাভাবিক যে বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 বছর এবং তারও বেশি সময়, আমরা যদি 28শে অক্টোবর 2006 সাল থেকে দেখি, গণতন্ত্রের চর্চা করতে পারেনি, যার কারণে এক ধরনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের মধ্যেই মানুষ ছিল। কিন্তু 5ই আগস্টের পরে ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হলো যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনীতির চর্চা করছে, এবং এই চর্চা করার মাধ্যমে বিভিন্ন মত আসবে, এবং এই মত প্রকাশ করার যে সুযোগ রাজনৈতিক দলগুলো পাচ্ছে, এটাও কিন্তু একটা 5ই আগস্টের অর্জন। এবং সবাইকে সব বিষয়ে একমত হতে হবে এটাও জরুরি না। যে 2 পৃষ্ঠার ঘোষণাপত্র প্রেজেন্ট করা হয়েছে, এই 2 পৃষ্ঠার প্রত্যেকটা শব্দের সাথে সবাই একমত হবেন এটাও না। এই কারণেই তো আলোচনাটা জরুরি। তবে গতকালকের প্রোগ্রামের মধ্যে, গতকালকের যে মিটিংটা হয়েছে, আমার মনে হয় যে এটা একটা শুরু। সেখানে আলোচনার মতো পরিবেশ কতটুকু ছিল আমি জানি না, সেখানে সবার বক্তব্য শুনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমি যেটা ধারণা করছি, এবং অনেকে ধারণা করছে, যে একটা সম্মিলিত ঘোষণাপত্র আসতে হবে, এবং এখানে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ কারণে বিএনপির সাথে অন্য রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা একটু মন কষাকষি তো হবেই, কারণ এক একজনের রাজনৈতিক উদ্দেশ্য ভিন্ন, এবং এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। এবং বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র, কিংবা আমরা যদি জাতীয় নাগরিক কমিটি বলি, যেটা ভবিষ্যৎ রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা স্নায়ুযুদ্ধও চলছে, এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও কিছু কথা আসছে যেটা আনপ্লেজেন্ট। কিন্তু এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। আমরা একটু ডিসকমফোর্ট ফিল করলেও গণতন্ত্রে কিন্তু একজন আরেকজনকে ক্রিটিসাইজ করবে, কথা বলবে, একজন আরেকজনের সমালোচনা করবে, এটা মারামারির পর্যায়ে না যাওয়া পর্যন্ত অবশ্যই এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ওই রেড লাইনটা ক্রস হয়েছে, সংঘর্ষে মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, ওইটা কাম্য না। কিন্তু কথা বলার স্বাধীনতা থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি যে যেই ঘোষণাপত্রের কথা বলা হয়েছে, এটার একটা গুরুত্ব রয়েছে, ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কিন্তু সবাইকে এক জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে এটা হতে হবে। আমার মনে হয় যে এজন্য একটা কমিটি করে দেওয়া ভালো, এবং সেই কমিটি এই 2 পৃষ্ঠার ঘোষণাপত্রের মধ্যে সব জায়গায় সব ক্লজে যদি একমত না হয়, এটাকে 1 পৃষ্ঠায় নিয়ে আসুক, কোনো সমস্যা নাই। আর বাকি যে জিনিসগুলা সবাই এগ্রি করবে না, ওটা বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী এজেন্ডা হতে পারে। সো এখানে আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব, যে আমরা খুব আশা নিয়ে অপেক্ষা করছিলাম যে 4টা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে দেওয়া হয়েছিল, সংবিধান কমিটি, পুলিশ সংশোধন কমিটি, নির্বাচন জনপ্রশাসন কমিটি। কিন্তু খুব দুঃখের সাথে আমি বলতে চাই যে, এবং এটা খুব বেশি হাইলাইটেড হচ্ছে না, যে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড যে সংবিধান সংস্কার কমিটির রিপোর্টটা মানে ইটস ভেরি ভেগ, এবং যেই রিকমেন্ডেশন গুলো দেওয়া হয়েছে, আমি পড়ছিলাম যে জাসদের নির্বাচনী ম্যানিফেস্টো, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থেকে শুরু করে সবকিছু, দিস ইজ এক্স্যাক্টলি কপিড ফ্রম জাসদ ম্যানিফেস্টো। এবং জাসদের একটা অংশ যদিও আন্দোলনের সাথে ছিল, আসম রবের নেতৃত্বাধীন, আর একটা অংশ কিন্তু ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিল, ইনুর নেতৃত্বাধীন। এবং যারা এই কমিটিতে আছেন তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে। ডক্টর আলী রিয়াজ সাহেব, উনি ডেফিনেটলি বড় ভূমিকা পালন করেছেন, কিন্তু উনিও কিন্তু জাসদের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। সো এখন আপনি যদি একটা কমিশনের চেয়ারম্যান হয়ে আপনার রাজনৈতিক
যেই দীক্ষা সেটার বাইরে যদি আসতে না পারেন তাহলে দেশ কিন্তু আপনার থেকে কোনো উপকার পাবে না। সো আমি ব্যক্তিগতভাবে খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই তিনটা কমিশনের রিপোর্টেই, যেখানে সাবস্টেন্সিভ কিছু বলা হয়নি, একেবারে ভেগ কিছু জিনিস বলা হয়েছে যেটা আমি মনে করি না যে ডক্টর ইউনূস সরকার ইমপ্লিমেন্ট করতে পারবেন একটা নির্বাচিত সরকার আসার আগে। অনেক ধন্যবাদ। আয়েশা দেওয়ান, আপনার কাছে জানবো সেটি হলো যে ঐক্যমতের ভিত্তিতে বলা হচ্ছিল এই জুলাই ঘোষণাপত্রটা দেয়া দরকার, এবং ধারাবাহিকভাবে যাদের অবদান আছে, অর্থাৎ এটি একেবারে শুধুমাত্র জুলাই মাসেই একটি বিপ্লব, একটি অভ্যুত্থান হয়ে গেছে বিষয়টি তা নয়, ঘোষণাপত্রে যাতে দীর্ঘদিনের যে সংগ্রামটা চলেছে এই ফেসিবাদকে হটাতে সেই বিষয়গুলো আনার কথা বলা হয়েছে। অনেকেই মনে করছেন যে ক্রেডিট ভাগাভাগির একটা বিষয়, আমরা যেমন এই গাজার যুদ্ধবিরতি সিজফায়ার নিয়ে ক্রেডিট ভাগাভাগির একটি বিষয়, এটি কি ট্রাম্প করেছেন না বাইডেন করেছেন, একটা দোটানার মধ্যে অনেকে আছেন। ঠিক একইভাবে এই জুলাই ঘোষণাপত্র কি শেষ পর্যন্ত ক্রেডিট ভাগাভাগির একটা বিষয় দাঁড়াবে না? তো ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারটা আমি পজিটিভ নেগেটিভ দুটো রিয়াকশন আছে। একটা হচ্ছে যে এই যে আলোচনাটা ৩১ তারিখে না হয়ে একতরফা ভাবে এটা ঘোষণাপত্র অ্যাটলিস্ট এটা একটা কমন প্ল্যাটফর্মে আনা হয়েছে, এটা পজিটিভ থিং। কিন্তু আপনার প্রশ্ন যেমন যে এই যে ক্রেডিট ভাগাভাগি, এটা খুব খারাপ শোনা গেলেও আমরা কিন্তু বাঙালি জাতি হিসাবে আমরা একদিকে যেমন ভীষণ ইমোশনাল, খুব হুজুকে জাতীয়, এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবাই কৃতিত্ব নেবার জন্য ভীষণ উদ্গ্রীব থাকি। দলীয়গতভাবে মানে কালেকটিভ ভাবে একটা জিনিস অ্যাচিভ করলে সেখানে কারো ক্রেডিট বেশি কিংবা কম সেরকম ভাবে না দেখে পুরো ব্যাপারটাকে আমরা করতে পারি না। এবং যেটা আপনার এই আন্দোলনেও কিন্তু হয়েছে, এখন ধরুন ছাত্ররা মানে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সমন্বয়করা কিংবা সমন্বয়কের যারা, এই যে একটা, আমি জানি না এখানে আমি যাদের নাম দেখলাম, ৩টে দলকে দল হিসেবে বলা যায়, যেমন বিএনপি আছে, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম। এর বাইরে কিন্তু যেমন গণজাগরণ মঞ্চ, ছাত্র আন্দোলন যেটা একটা গ্রুপ, আরেকটা যেটা গণসংহতি, হ্যাঁ গণসংহতি, এই আরেকটা যে ৩টে নাম অ্যাড করা হয়েছে, এই ৩টে কিন্তু আমি জানি না এরা পলিটিক্যাল পার্টি হিসেবে, রাজনৈতিক দল হিসেবে রেজিস্টার্ড কিনা। হ্যাঁ, তারা একটা আন্দোলনের ভূমিকা আছে, তারা সোশ্যাল অ্যাওয়্যার মুভমেন্ট করছে, কিন্তু আপনি কি পুরোপুরি ভাবে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে সংজ্ঞায়িত করতে পারেন এই মুহূর্তে? সেই ব্যাপারে আমি আলোচনায় যেতে চাই না, এবং আমি জানি না যে কন্ডিশন গুলো কি একটা দলকে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এস্টাবলিশ করবার ব্যাপারে ক্লজ। কিন্তু সেখানে আরো কিন্তু অনেক অনেক দল আছে, আমি জাতীয় পার্টির নাম সেখানে দেখিনি। আওয়ামী লীগকে আমরা বাদ দিয়ে দিলাম, কিংবা আওয়ামী লীগের সাথে যারা মিত্র ছিল কয়েকটা দল, তার বাইরেও কিন্তু বাংলাদেশে অনেক মানে বাম রাজনীতির সাথে সম্পৃক্ত অনেক দল আছে, এবং বহু দল আছে যারা হয়তো একেবারে ভারত পাক ভারত বিভাগেরও আগ থেকে যারা রাজনৈতিক দল হিসেবে এস্টাবলিশ, খুবই ছোট হয়তো তাদের ভূমিকা। তো আমরা যখন বলছি যে সকলকে নিয়ে আসছি, তার মানে সব ধরনের মতপন্থার রাজনৈতিক দলকেই এখানে আনতে হবে কথা বলবার জন্য। এবার ক্রেডিট নেওয়ানোর ব্যাপার, এখানে কিন্তু একটা ঐক্য আসবার সমস্যাটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এক পাতা কিংবা দু পাতা নয়, পাতা যতগুলোই হোক, আপনাকে মতের যে স্যাক্রিফাইসটা, যে আমরা যেটা ভাবছি অ্যাবসলিউট ভাবে সেটাই হতে হবে সেরকম নয়। যখনই এরকম একটা আন্দোলন ঘটে কিংবা ঘটনার পরে যেই ম্যানিফেস্টো আসবে, সেখানে কিন্তু প্রত্যেকের কালেকটিভনেসের জন্য কিন্তু একটা স্যাক্রিফাইসও করতে হয়। তো সেই স্যাক্রিফাইসের জায়গাটাতে আমি কিন্তু ভীষণ ঘাটতি দেখছি, যেটা হচ্ছে যে ছাত্রদের দিক থেকেও তারা কিন্তু খুব নমনীয় হচ্ছে না। তাদের ভাবটা এরকম যে আমরাই সবকিছু করেছি, আমাদেরকে পিগি ব্যাকিং করে রাজনৈতিক দলগুলো ফায়দা নিয়েছে, কিংবা জামাত ইসলাম, হেফাজত ইসলাম, যারা যারা এসছে তারা আমাদেরকে ফোরফ্রন্টে রেখেই আমরা করেছি কাজটা, অতএব আমাদের ওপিনিয়নটাই আগে। এবং তারা অনেক জায়গায় যেভাবে বলছে যে আমরা যেভাবে আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা প্রয়োজনে আরেকটা করতে পারি, আরেকটাও হতে পারে, তো আমরা এতখানি শক্তিশালী। তো এই মনোভাবটা থেকে বেরিয়ে আসতে হবে যদি কালেকটিভ ভাবে আমরা একটা কিছু করতে চাই। আর সেখানে যে কমিশন গুলো তৈরি করা হয়েছে, যেটা ডক্টর নকিব বললেন যে তাদের রিপোর্ট গুলো কিংবা তাদের যে কাজ, সেটা কিন্তু খুব জনগণকে খুব হতাশ করেছে। সাধারণ মানুষ কিন্তু ভীষণ নিরাশায় ভুগছে, যে যেই উদ্দীপনা নিয়ে সবাই এসছে, তখন কিন্তু কেউ পলিটিক্যাল প্ল্যাটফর্ম চিন্তা করেনি। বহু
আওয়ামী সাপোর্টার কিংবা আওয়ামী পরিবারও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো এটা কিন্তু তখন কিন্তু এটা রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা পুরো দেশের মানুষের একটা মনোবাসনা পূর্ণ করবার ব্যাপার ছিল। তো সেখানে সবারই আশা ছিল যে এই সরকার খুব এফেক্টিভলি এমন কিছু মানুষকে আনবেন যারা বিতর্কের ঊর্ধ্বে কিংবা তাদের কাজ করবার জন্য, যেটা বললেন যে পলিটিক্যাল বায়াসনেস থেকে বেরিয়ে আসতে পারবে, সেটা কিন্তু আমরা দেখছি না। সেটা ডানপন্থী বামপন্থী যেই পন্থেই আপনি নেন না কেন, সবার মধ্যে কিন্তু একটা বায়াসনেস কাজ করছে যারা এই কমিটিগুলোতে আছে কিংবা যেইভাবে এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট অপারেট করছে, যার কারণে আমরা সেরকম এফেক্টিভ রেজাল্টটা দেখতে পাচ্ছি না। এবং এখন আমরা শুনতেও পাচ্ছি যে অনেকেই বলছেন যে কোনো সংস্কার হয়তো সম্ভব নয় নির্বাচন ছাড়া, নির্বাচন হয়ে নির্বাচিত সরকার আসলেই সংস্কার সম্ভব। এটা কিন্তু কয়েকদিন আগ পর্যন্ত সাধারণ মানুষ চিন্তা করেনি। তো এটা এর জন্যই বলবো যে এখানে আমাদের একমতে পৌঁছানোর, এই কৃতিত্ব নেবার ব্যাপারটাতে আমরা কিন্তু ভীষণ জাতি হিসাবে আমরা সকলেই খুব মাহির। তো এই জন্য আমার মনে হয় কে ছাড়তে পারবে, কে স্যাক্রিফাইস করতে পারবে, সেখানেই এটার মানে সাকসেসের মেইন কিটা আছে। যদি সেটা করা যায় তাহলে এই সাকসেসটা আসবে কালেকটিভ ভাবে। জি, আপনি একটি প্রশ্ন করেছিলেন যে গণতন্ত্র মঞ্চ এটি কোনো রাজনৈতিক দল কিনা কিংবা নিবন্ধন কিনা। আমরা যে তথ্যটা এর মধ্যে পেয়ে গেছি, এটা আসলে একটা রাজনৈতিক জোট, যেখানে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে এই গণতন্ত্র মঞ্চটা তারা করেছে। এটা একটা রাজনৈতিক জোট, এদের অনেকেরই রাজনৈতিক নিবন্ধন আছে, অনেকের হয়তো নিবন্ধন হয়নি, কিংবা নাগরিক ঐক্য এবং যারা এসেছেন অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তো নিঃসন্দেহে এই আন্দোলনের সবচেয়ে বড় স্টক হোল্ডার, সেই হিসাবে তারা হয়তো যোগ দিয়েছে। যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আরো বেশি আলোচনার সুযোগ তো আছেই। নিঃসন্দেহে তারা যেটি চাচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সেটি হয়তো হবে, যেটি ডক্টর নকিবুর রহমান বলছিলেন যে আলোচনা শুরু হোক, কথা বলা শুরু হোক, এবং একটা সময়ে একটা জায়গায় গিয়ে একমত তো হতে হয়, এবং সেই একমতের ভিত্তিতে রাষ্ট্র এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের রাজনীতি এগিয়ে যাক। এবং দূর থেকে আসলে আমরা সেই শুভকামনা জানানো ছাড়া তো আমাদের আর বেশি কিছু বলারও নেই, আমরা সেটাই জানাচ্ছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামতের জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আবারও দেখা হবে, ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।